সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন ক্লাসে। আজকের ক্লাসটাতে আমরা আলোচনা করব হচ্ছে টেন্স। টেন্স এমন একটা ইম্পর্টেন্ট বিষয় যেটি আমাদের ক্লাস 6 থেকে 12 পর্যন্ত স্টুডেন্ট সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। সো টেন্স এর প্রকারভেদ এবং টেন্সের স্ট্রাকচারগুলো আজকে আমরা খুব ইজিলি শেখার চেষ্টা করব। টেন্স এমন কোনো কঠিন বিষয় না যা আমরা চাইলে শিখতে পারবো না, বাট যদি একটু চেষ্টা করি টেন্স কিন্তু আমরা খুব সিম্পলি শিখবো। আমরা এমন কিছু স্ট্রাকচার করব যেগুলো খুব ইজিলি আয়ত্ত করা সম্ভব, কারণ টেন্স ছাড়া আমরা চাইলেও যে কোনো জায়গায় কোনো সেন্টেন্স ইম্প্রোভাইজ করতে পারবো। ইংরেজিতে কোনো সেন্টেন্স ইম্প্রোভাইজ করতে গেলে বা লিখতে গেলে টেন্সটা ইম্পর্টেন্ট, কারণ একটা সেন্টেন্সের ভার্বের যে সময়টা বোঝায় সেটা ডিপেন্ড করে টেন্সের উপর। সো একটা সেন্টেন্সে যে ভার্বটা উপস্থিত থাকে বা যে ভার্বগুলো থাকে সেই ভার্বের যে ক্রিয়া সম্পাদন করার সময় আই মিন আমরা যে ভার্বটা ইউজ করছি সেটি অ্যাকচুয়ালি প্রেজেন্ট টেন্স বা বর্তমান সময়কে নির্দেশ করছে নাকি আগের সময় অতীতের সময়কে নির্দেশ করছে নাকি ভবিষ্যতের পরিবেশকে বোঝাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি মিন করার জন্য বা বোঝানোর জন্য টেন্সটা ইউজ করা হয়। সো টেন্সের বাংলা অর্থ হচ্ছে কাল বা সময়। একদম সিম্পল যদি টেন্সের প্রপারটিটা জিজ্ঞেস করা হয় তাহলে সবাই জানি আমরা যে টেন্স মেইনলি তিন ধরনের হয়ে থাকে বা তিন প্রকার হয়ে থাকে। The প্রথমটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। The first one is that present tense, যেটা বাংলা অর্থ হচ্ছে বর্তমান কাল। আর দ্বিতীয়টা হচ্ছে পাস্ট টেন্স, যেটা বাংলা অর্থ হচ্ছে অতীতকাল, এন্ড দেন ফাইনালি হচ্ছে ফিউচার টেন্স, যেটা বাংলা অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। সো এখন টেন্সকে যদি একটু খেয়াল করি যে তিনটা আমরা প্রকারে প্রাইমারি টেন্সকে তিনটা ভাগে ভাগ করা হয়, যেটা আমরা এখানে দেখলাম। বর্তমান কাল, আমি এখানে যে ক্রিয়াগুলো ইউজ করব বা আমি যদি প্রেজেন্ট টেন্স ইউজ করি তাহলে যে কয়টা সেন্টেন্স আমরা ইউটিলাইজ করব বা ইম্প্রোভাইজ করব বা লিখব প্রত্যেকটা সেন্টেন্স বর্তমান সময়কে নির্দেশ করবে, কারণ ওখানে যে ভার্বটা ইউজ করা হবে সেটা মেইনলি বর্তমান সময়কে নির্দেশ করবে। এরপর আমি যদি পাস্ট টেন্স ইউজ করি তখন আমাকে অতীতের সময়কে বোঝানোর জন্য ভার্বকে ইউজ করব, সেটা হচ্ছে অতীতকালীন সময়কে নির্দেশ করবে। এরপরে আমরা যখন ভবিষ্যৎ বা ফিউচার টেন্স ইউজ করব ওখানে যে ভার্বটা ইউজ করতে হবে সেটা মেইনলি হয়ে যাবে ভবিষ্যৎ কাকে নির্দেশ করার জন্য যে ভার্বটা ইউজ করব সেটা হয়ে যাবে ফিউচার টেন্স। এখন আমরা যখন সেন্টেন্সে টেন্স ইম্প্রোভাইজ করব ওই দিক থেকে বিবেচনা করলে টেন্সকে আরো চারটি ভাগে ভাগ করতে হবে। সেই চারটি ভাগ হচ্ছে indefinite, continuous, perfect, perfect continuous। টোটাল এই চারটা টেন্স আমাকে আগে ভাগ করতে হচ্ছে আরো চারটি ভাগে। কিসের জন্য? উপরে যে তিনটা টেন্স আমরা পেয়েছি সেগুলো হচ্ছে টেন্সের প্রাইমারি প্রকারভেদ, এবং এই প্রাইমারি প্রকারভেদকে যখন আমরা সেন্টেন্স ইউটিলাইজ করব তখন আমরা আরো চারটা ভাগ পেয়ে যাব, মানে আরো চার ধরনের সেন্টেন্স আমরা ক্রিয়েট করব। সো ইন টোটাল যদি চিন্তা করি উপরে টেন্স হচ্ছে তিন প্রকার, নিচে সেন্টেন্স যখন টেন্স কি ইম্প্রোভাইজ করছেন তখন হয়ে যাচ্ছে চার প্রকার। তো যদি আমি 3 আর 4 এ গুণ করি 3 4 হচ্ছে কত? টোটাল 12। ঠিক আছে, 3 4 12 হচ্ছে আই থিং। সো এখন তার মানেটা হচ্ছে আমরা বেসিক্যালি যে সেন্টেন্স গুলো পড়ে থাকি ইংরেজিতে ইনডিফিনিট টেন্স অনুযায়ী প্রেজেন্ট টেন্স হচ্ছে তিন প্রকার, তারপরে কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী পাস্ট টেন্স কে ডিপেন্ড করলে সেটা হচ্ছে তিন প্রকার, পারফেক্ট টেন্স অনুযায়ী আমি যদি আবার ফিউচার টেন্স কে বা প্রেজেন্ট টেন্স কে ইম্প্রোভাইজ করি সেটাও তিন প্রকার। তার মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট অনুযায়ী, কন্টিনিউয়াস অনুযায়ী, পারফেক্ট অনুযায়ী, পারফেক্ট কন্টিনিউয়াস অনুযায়ী। প্রেজেন্ট টেন্স হচ্ছে চারটা, পাস্ট টেন্স এদের চারটা অনুযায়ী প্লাস পাস্ট টেন্স হচ্ছে চারটা, তাহলে হচ্ছে আটটা। তারপর আমরা যদি পারফেক্ট কন্টিনিউয়াস কথা চিন্তা করি বা পারফেক্ট কথা চিন্তা করি তাহলে পারফেক্ট হয়ে যাচ্ছে তিনটা, এদিকে পারফেক্ট কন্টিনিউয়াস এই টোটাল হচ্ছে তিনটা। তাহলে তিনটা এই টোটাল প্রায় ইনডিফিনিট নিয়ে গেলে হচ্ছে তিনটা, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট তিন প্রকার, কন্টিনিউয়াস তিন প্রকার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, পারফেক্ট তিন প্রকার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, পারফেক্ট কন্টিনিউয়াস তিন প্রকার, প্রেজেন্ট পাস্ট ফিউচার। এই টোটাল হচ্ছে আমাকে প্রায় 12টা স্ট্রাকচার এখানে ইউটিলাইজ করতে হচ্ছে। এখন এই 12টা স্ট্রাকচারের যে কথাগুলো বলছি, এখন 12টা কি সত্যি খুব কঠিন হবে? না, 12টা স্ট্রাকচারকে খুব সিম্পলি চিন্তা করলে এখানে তেমন কোনো কঠিন বিষয় না। আমরা প্রত্যেকটা স্ট্রাকচারে জাস্ট ভার্বের একটা সূত্র পরিবর্তন দেখতে পারবো। only a one change which is based on verb, ভার্বের উপর ডিপেন্ড করে জাস্ট একটা সিম্পল পরিবর্তন আমরা টেন্সের মধ্যে লক্ষ্য করব, আর কোনো পরিবর্তন এখানে কিন্তু হচ্ছে না। তার মানে একটু ভার্বকে চেঞ্জ করা যদি শিখতে পারি আমরা ইজিলি টেন্সের স্ট্রাকচারগুলো শেখার পাশাপাশি প্রত্যেকটা টেন্সকে সেন্টেন্সে ইউজ করতে পারছি। সো দেরি না করে আমরা এখন শিখব হচ্ছে টেন্সের জন্য গুরুত্বপূর্ণ স্ট্রাকচারগুলো।
ওকে, সো ফাইনালি আমরা যে পার্টটা এখানে আজকে আলোচনা করব সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। সো পারফেক্ট কন্টিনিউয়াস এর প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে আমরা কি করব, ওখানে এখন প্রশ্ন হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসটা কি অ্যাকচুয়ালি কোনো ভার্বের জন্য স্পেশালাইজড? নো, পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে পারফেক্ট টেন্স এন্ড কন্টিনিউয়াস টেন্সকে একসাথে সামঞ্জস্য করে একটা আলাদা টেন্সের ভ্যারিয়েশন। সো এখানে যদি আমরা খেয়াল করি, আমরা যেমনটা পারফেক্ট টেন্সের জন্য হ্যাভ হ্যাজ ইউজ করেছি, প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে সেটাও করব। আবার যেহেতু কন্টিনিউয়াস এর কথা হচ্ছে তো আইএনজি করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে ইউ ক্যানট ইউজ be1 plus ing after using have or has any kinds of sentence। যেহেতু সেন্টেন্স have has ইউজ করে কখনোই be plus ing অ্যাড করা যাবে না, তার জন্য আমাকে একটু কাইন্ডলি be একটা শব্দ এখানে ইউজ করতে হবে, which is the first participle form of verb be। be এর first participle হচ্ছে be, আমরা এখানে একটা be ইউজ করব for perfect tense এর জন্য। তারপর যেহেতু কন্টিনিউয়াস হচ্ছে তারপরে be এর পরে কিন্তু আপনি ফ্রিলি ing করতে পারবেন, তোমরা খুব ফ্রিলি ing করতে পারবে। সো এখানে সাবজেক্টের পরে have has plus be plus be plus ing as usually কমপ্লিমেন্টটা বসিয়ে দিব, যেটা আমরা আগে বলেছি। পারফেক্ট পাস্ট পারফেক্ট এর ক্ষেত্রে একটু চেঞ্জ হবে, সেন্টেন্সের টেন্স স্ট্রাকচারে কোনো চেঞ্জ নেই, শুধু এখানে হ্যাভ হ্যাজ চেঞ্জের জায়গায় জাস্ট হ্যাডটা বসিয়ে দিব। হ্যাভ হ্যাজ কে রিপ্লেস করো, হ্যাড কে ইউজ করো, দেন ক্রিয়েট দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাকিটা হুবহু সেম, এখানে বলার কিছু নেই। তবে ফিউচার টেন্সের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল শ্যাল উইল অ্যাজ আমরা বললাম এখানে ইউজ করব মোডাল ভার্ব, দেন হ্যাভ ইউজ করব যেহেতু এটা সবসময় ফিউচার প্রেজেন্ট ফিউচার টাইপে থাকে, তবে হ্যাভ শ্যাল উইল প্লাস হ্যাভ বি ইউজ করতে হবে যেহেতু পারফেক্ট টেন্স এখানে আছে, আর আইএনজি করতে হবে ফর কন্টিনিউয়াস দেন কমপ্লিমেন্ট। সিস্টেমটা খুব সিম্পল কিন্তু টেন্সটা না, এভাবে ইজিলি কিন্তু আমরা করতে পারবো। সো এর বাইরে কিন্তু টেন্সের জন্য আলাদা কোনো স্ট্রাকচার আলাদা শেখার প্রয়োজন নেই। এই পার্ট স্ট্রাকচার যদি আমরা ইজিলি আয়ত্ত করতে পারি তাহলে যে কোনো সেন্টেন্স আমরা ইম্প্রোভাইজ করতে পারবো। এখানে কিছু বিষয় এসেছে যেমন নাম্বার, নাম্বার এবং পার্সন নিয়ে আমি একটা ক্লাস তোমাদের জন্য দিয়ে দিব, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা নাম্বার এবং পার্সন নিয়ে করব। তো দেখো ইনডিফিনিট টেন্সের জন্য আমাদের যে স্ট্রাকচারগুলো লাগবে আমি অলরেডি সেগুলো এখানে লিখে ফেলেছি। আমি আগে বলেছিলাম জাস্ট আমরা প্রত্যেকবার সেন্টেন্সের স্ট্রাকচারটা সেম রাখবো, বাট ভার্বে একটা পরিবর্তন আনার চেষ্টা করব যেটার মাধ্যমে টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ইনডিফিনিট এই সেন্টেন্স এটা যখন আমরা করব বা এটাকে আরেকটা নামও ডাকা হয় যেটাকে সিম্পল টেন্সও বলা হয়। এই ইনডিফিনিট টেন্স করার ক্ষেত্রে আমাদেরকে মেইনলি প্রিন্সিপাল ভার্বগুলো ইউজ করতে হচ্ছে। সো অন্যান্য টেন্সে কিন্তু অক্সিলারি ইউজ করার একটা ব্যাপার রয়েছে, বাট ইনডিফিনিট এর ক্ষেত্রে বা সিম্পল টেন্সের ক্ষেত্রে অনলি প্রিন্সিপাল ভার্বকে ইউজ করতে হচ্ছে। সো প্রেজেন্ট টেন্স যখন আমরা ইনডিফিনিট কে লিখলাম আমি আগেই বলেছি ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস প্রত্যেকটাকে তিনটা করে সেন্টেন্সে আলাদা করলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সেভাবে তিনটে স্ট্রাকচার পাচ্ছি। ইনডিফিনিটের ক্ষেত্রে প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর আমরা পাস্ট ইনডিফিনিট, তারপর আমরা ফিউচার ইনডিফিনিট, তাহলে আমরা একসাথে তিনটে স্ট্রাকচার পেয়ে যাচ্ছি। একটু স্ট্রাকচারগুলো যদি দেখি, প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য আমরা সাবজেক্ট লিখেছি একটা, সাবজেক্ট কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে লিখতে হবে, সাবজেক্ট ইজ মাস্ট। সাবজেক্ট দেওয়ার পরে আমরা এখানে ইউজ করেছি v1 বা ভার্ব 1। ভার্ব 1 বলতে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মকে বোঝানো হয়, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে v1 is equal to present form, p r e s e n t, present form, present form of verb, verb এর present form। আর যদি আমি verb 2 বা b2 লিখি তার মানে হচ্ছে past form, past form of verb। দেন আমি এখানে যদি b3 অবশ্যই এখানে নেই, তারপর আমার লাগবে, তারপর আমি এখানে লিখছি b3 দ্বারা ইউজ করা হচ্ছে past participle, past participle form of verb। সেক্ষেত্রে এটা past participle, এটা past, এটা present। তো এখানে একটা জিনিস খেয়াল করো, verb 1 আবার আমি অবলিক দিয়ে লিখেছি verb 1 plus as or is, as or is। এখন কোশ্চেন তোমাদের থাকতে পারে যে verb 1 plus as or is এটা আবার কিসের জন্য? verb 1 সকল টেন্সের যে কোনো ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট যে কোনো সাবজেক্টের যে কোনো নাম্বারের জন্য আমরা বেসিক্যালি ভার্ব 1 ইউজ করতে পারবো, কিন্তু স্পেশালি যখন এখানে একটা নোট লিখেছি দেখো, এই নোটের মধ্যে আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার
যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে ভার্ব ওয়ান এর সাথে অ্যাজ অথবা ইএস যুক্ত করতে হচ্ছে, তারপর একটা কমপ্লিমেন্ট ইউজ করতে হবে। এখন অনেকে বলবেন যে স্যার আমরা এখানে তো অবজেক্ট ইউজ করতে হবে, ডাজন্ট দ্যাট অবজেক্ট কমপ্লিমেন্ট রিলেশন। আমরা কমপ্লিমেন্ট বলছি তার মানে হচ্ছে সেন্টেন্সের যে রেস্ট অফ দা পার্ট, বাকি যে অংশটা রয়েছে সেটা আমরা এখানে নিয়ে আসছি। সো মেইনলি আমাদের কাজ হচ্ছে এই জায়গাটা, মানে ভার্বটাকে চেঞ্জ করলে টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান অবলিক ভার্ব ওয়ান প্লাস অ্যাজ ফর ইজ প্লাস কমপ্লিমেন্ট। ইজ দ্যাট ক্লিয়ার? দেন পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি আসি, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে একই রকম ভাবে একটা সাবজেক্ট আমরা রয়ে যাচ্ছে, আগেই একটা লাস্ট পার্ট আমরা একটা কমপ্লিমেন্ট পেয়ে যাচ্ছি। সো देयर इज নো চেঞ্জেস বিটুইন দিস টু পার্ট অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের দুটো পার্টে কিন্তু কোনো চেঞ্জ নেই। The main and the major changes of the sentence of the structure is that the part of verb, সেটা হচ্ছে ভার্বের যে অংশটা রয়েছে সেটা। তো দেখো এখানে ভার্বের যে অংশটা রয়েছে সেখানে কিন্তু ভার্ব টু লিখেছি, তার মানে হচ্ছে পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। তো ভার্বের পাস্ট ফর্ম আমি আগেই বলেছি, আগেই মেনশন করেছি, ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। সো প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্মটা এখানে ইউজ করা হচ্ছে V2। দেন স্ট্রাকচারটা খুব সিম্পলি হয়ে গেছে, আমরা কিন্তু এখানে খুব বেশি কষ্ট করতে হচ্ছে না। এখানে V1 ছিল, এখানে V2 হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি ফিউচার টেন্সে আসি, ফিউচার টেন্সের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল আমরা দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট একটা কমপ্লিমেন্ট রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে মাঝখানে আবার শ্যাল বি এর কি দরকার ছিল? শ্যাল বি এটা একটা মডেল, এই মডেলটাকে ইউজ করতে হবে ফিউচার টেন্স বোঝানোর জন্য। এন্ড ও মডেল ভার্বটা আপনাকে ইউজ করতে হবে। দুটো মডেল এখানে অ্যাজ আ ভার্ব হিসেবে আসবে। যদিও আমি বলেছিলাম যে ইনডিফিনিট মানে হচ্ছে প্রিন্সিপাল ভার্বের কাজ, এখানেও কিন্তু প্রিন্সিপাল ভার্বেরই কাজ, তবে কাজটা এখন না করে যেহেতু আমরা ইন ফিউচারে করব সেটার জন্য আমরা এখানে শ্যাল অথবা উইল এই মডেলগুলোকে ইউজ করব। মডেলের পরে দেখো আমরা গ্রামাটিক্যালি পার্সন স্পেসের যে নিয়ম সেটা বলেছে, গ্রামাটিক্যালি এখানে মডেল ভার্বের পরে সর্বদা V1 মানে প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। কি বসাতে হবে? প্রেজেন্ট ফর্ম। সো মডেল ভার্বের পরে আমরা প্রেজেন্ট ফর্ম ইউজ করলাম, দেন আমরা কমপ্লিমেন্ট ইউজ করলাম। সো বোঝার কথা হচ্ছে এখানে সেন্টেন্সে কি কোনো প্রকার প্রত্যেকটা স্ট্রাকচারে কি নতুন করে কি শিখতে হচ্ছে? নো, জাস্ট একটা জায়গায় সিম্পলি চেঞ্জ করছি, সেটা হচ্ছে দা ভার্ব। ভার্ব ছাড়া কোনো পরিবর্তন এখানে লক্ষণীয় না। স্টুডেন্টস খুব সিম্পলি কিন্তু আমরা ইনডিফিনিটটা কমপ্লিট করেছি এবং আমরা কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস খুব সিম্পলি কন্টিনিউ করব কাইন্ড অফ ক্লাস। একইভাবে দেখো আমরা এখন দেখব হচ্ছে কন্টিনিউয়াস টেন্স নাম্বার 2 যেটা রয়েছে। কন্টিনিউয়াসকে আমরা প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার তিনটা পার্টে বিভক্ত করে নিয়েছি। সো আমরা যদি কন্টিনিউয়াসটাকে কন্টিনিউ করি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি আগের মতো সাবজেক্ট এন্ড কমপ্লিমেন্ট আমি সবার লাস্ট এবং ফার্স্টে লিখেছি। যেটা সিম্পল চেঞ্জ করতে হচ্ছে ওটা হচ্ছে আমাদের ভার্ব। আমি আগেই বলেছিলাম যে ইনডিফিনিট ছাড়া বাকি ভার্বগুলোতে কিন্তু আমরা অক্সিলারি ইউজ করব। সো সেই সময় আমরা এখানে অক্সিলারি ব্যবহারটা দেখতে পাচ্ছি। কন্টিনিউয়াস টেন্সটা মেইনলি হচ্ছে বি ভার্বের ইউজটা এখানে থাকছে। সো বি ভার্ব থেকে আমরা পাচ্ছি am is are, am is are, এটা am is are ইউজ করতে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তারপর যেহেতু কন্টিনিউয়াস বলা হচ্ছে তার জন্য ভার্বের মেইন ফর্ম বা মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে। কি করতে হবে? আইএনজি। তাহলে স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে সাবজেক্ট প্লাস am is are প্লাস v1 প্লাস আইএনজি প্লাস কমপ্লিমেন্ট। যদি ফার্স্ট কন্টিনিউয়াস এর দিকে একটু ফোকাস করি, ফার্স্ট কন্টিনিউয়াসে কিন্তু দেখতে স্ট্রাকচারটা আগের মতো সবই আছে, সাবজেক্ট প্লাস এন্ড দেন এট দ্য ভেরি লাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কমপ্লিমেন্ট। সো মাঝখানে যে চেঞ্জেসটা সেটা হচ্ছে বি ভার্বটা চেঞ্জ হয়েছে। ওখানে বি ভার্ব ছিল am is are, এখানে বি ভার্বটা হয়ে গেছে was am। অ্যাজ ইউজুয়াল এখানে v1 ing ফর দ্য কন্টিনিউয়াস টেন্সের জন্য আপনাকে ইউজ করতে হবে। সো এখানে একটা সিম্পল চেঞ্জ আমরা দেখলাম, সেটা হচ্ছে জাস্ট বি ভার্বটা চেঞ্জ হয়ে গেল। এখানে am is are was am ছিল, এখানে am is are ছিল সরি, এখানে ছিল am is are, আমরা এখানে জাস্ট was am সেটাকে পরিবর্তন করলাম। একটু যদি ফিউচার টেন্সের দিকে আসি, ফিউচার টেন্স যেহেতু হচ্ছে ফিউচার টেন্সের ক্ষেত্রে আমি আগে বলেছিলাম আমাদেরকে মডেল ইউজ করতে হবে, তাই আমরা এখানে মডেল ভার্বটা ইউজ করলাম, লাইক শ্যাল উইল। মডেলটা ইউজ করলাম, সাবজেক্টের পর মডেল ভার্ব হচ্ছে শ্যাল উইল। যেহেতু মডেল ভার্বের পরে সরাসরি আইএনজি করা যাবে না তার জন্য একটা ভি এখানে ইউজ করতে হবে। সো মডেল ভার্বের পর যেহেতু প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হয় তার জন্য আমি এখানে একটা ভি ইউজ করলাম। তো যেহেতু কন্টিনিউয়াস হচ্ছে আমাকে তো আইএনজি করতেই হবে, দেন বি প্লাস v1 প্লাস আইএনজি কমপ্লিমেন্ট। চলো লাস্টে আমরা
আগের মতোই লিখে দিন। তাহলে স্টুডেন্টস আমরা কিন্তু এখানে তেমন কোনো পরিবর্তনই দেখিনি, শুধু একটা পরিবর্তন ছাড়া, সেটা হচ্ছে ভার্বের পরিবর্তন। সো সিম্পল মনে রাখবা যে কন্টিনিউয়াস টেন্স যখন হচ্ছে সেখানে বি ভার্ব ইউজ হবে। সেখানে কি ভার্ব ইউজ হবে? বি ভার্ব। আর যেটা সবচাইতে তোমাদের কনফিউশনের জায়গা সেটা হচ্ছে ফিউচার টেন্স যখন আসে। ফিউচার টেন্স যখন আসবে তখন কিন্তু মডেল ভার্ব ইউজ করতে হবে। সো মডেল ভার্ব গুলো কিন্তু প্রত্যেকটা বারই আমরা শ্যাল উইল কে অ্যাজ লাইক রাখছি, তবে শ্যাল উইল এর পরিবর্তে কিন্তু অন্য মডেল কিন্তু ইউজ হতে পারে সেন্টেন্সের প্রয়োজনের সাপেক্ষে। সো আমরা এখানে শ্যাল উইলটা অ্যাজ আ মডেল ইউজ করলাম ফর ফিউচার টেন্স, কিন্তু তাছাড়া প্রত্যেকটা জায়গায় কিন্তু ভি ভার্বটাকে চেঞ্জ করে আমরা টেন্স গুলোকে পরিবর্তন করেছি। আমরা এই পরবর্তী ধাপটা দেখব। পরবর্তী ধাপ হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এবার আমাদেরকে ওই একইভাবে অক্সিলারি ইউজ করতে হবে, তবে বি ভার্ব থেকে আমরা এখানে যে বি ভার্ব লিখেছিলাম, বি থেকে টার্ন করে আমরা এখন হ্যাভ ভার্বে চলে আসব। হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব ইজ ওয়ান কাইন্ড অফ অক্সিলারি। হ্যাভ ভার্বে চলে আসছি। সো হ্যাভ ভার্বের যে পরিবর্তনটা সেটাও প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার অনুযায়ী চেঞ্জটা হয়ে যাবে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন যাব তখন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি প্লাস কমপ্লিমেন্ট। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আগের মতো সাবজেক্ট কমপ্লিমেন্ট বাদ দিলে মাঝখানে জাস্ট হ্যাভ হ্যাজ ইউজ করতে হচ্ছে ফর দ্য পারফেক্ট টেন্স। এন্ড আমরা জানি রুলস অনুযায়ী হ্যাভ ভার্বের পর গ্রামাটিক্যালি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ভার্ব 3 বসে, ভার্ব 3 বা বি3 বসে, ঠিক আছে? তাহলে হ্যাভ হ্যাজ প্লাস বি3, দ্যাট মিন্স ইটস দ্য প্রেজেন্ট পারফেক্ট। আর এটাকে যদি পাস্ট পারফেক্টে নিয়ে যায় তখন কি হয়ে যাবে? জাস্ট হ্যাভ হ্যাজ কে রিপ্লেস করে আমরা এখানে হ্যাভটাকে ইউজ করব। তাহলে জাস্ট হ্যাভ হ্যাজ চেঞ্জ হয়ে যখন হ্যাভ হয়ে যাচ্ছে তখনই সেটা প্রেজেন্ট থেকে পাস্টে চলে যাচ্ছে। সো অ্যাজ ইউজুয়ালি আমরা সবাই জানি যেহেতু এটা পারফেক্ট টেন্স আর স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ ভার্বের পরে কখনো বি1 বসে না, সেক্ষেত্রে আমরা হ্যাভ ভার্বের পর বি3 বসাবো। আগে যেরকম বসিয়েছি এখন এখানে সেরকম বসালাম। কমপ্লিমেন্ট আগেরটাতে যেমন ছিল একইভাবে এখানেও থাকবে, আমরা ইউজ করি। এবার আমরা যদি একটু ফিউচার টেন্স পারফেক্ট টেন্সের দিকে আসি, ফিউচার পারফেক্ট টেন্সে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি সবার আগে যেটা সব সময় থাকে, আর শ্যাল উইল আমরা একদম ইনডিফিনিট থেকে জেনে আসছি যে মডেল একটা ইউজ করতে হচ্ছে, যেটা আমরা শ্যাল উইল হিসেবে রাখছি। মডেল ভার্ব শ্যাল উইল এখানে আছে। সো মডেল ভার্ব মডেল অক্সিলারি এটা। দেন আমাদেরকে একটা অক্সিলারি ইউজ করতে হবে যেটা পারফেক্ট টেন্সের জন্য লাগবে, সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। আমি হ্যাভ ভার্ব থেকে এখানে হ্যাভ ইউজ করব, সব সময় হ্যাভ ইউজ করব। শ্যাল উইল যেটা ইউজ করে আমি এখানে হ্যাভ ভার্ব ইউজ করব। দেন আমরা সবাই জানি যে পারফেক্ট টেন্স নিয়ম অনুযায়ী বা ভার্বের রুলস অনুযায়ী হ্যাভ এর পর অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, যেটা আমরা এখানে বসিয়েছি। কমপ্লিমেন্ট তো প্রত্যেকবারই বসাতে হয়। সো স্টুডেন্টস এখানে কিন্তু কঠিন কিছুই ছিল না, প্রত্যেকবার এই যে জাস্ট হ্যাভ ভার্বের চেঞ্জ। তো প্রেজেন্ট হলে হ্যাভ হ্যাজ, পাস্ট হলে হ্যাড, আর যদি মডেল হয় সরি যদি ফিউচার টেন্স হয় তখন আমাকে একটু চেঞ্জ করে মডেলাইজ করতে হচ্ছে শ্যাল বি, তারপরে আমরা আগে হ্যাভ, এরপর আমরা V3 ইউজ করব ফর দ্য পারফেক্ট টেন্স। দেন দ্য স্ট্রাকচার ওয়াজ ওভার। এবার আমাদের একটা পার্ট বাকি রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এটা আমি একদমই ক্লিয়ার করে দিচ্ছি। সো চিল দিস আমরা এটা কন্টিনিউ করব। এতক্ষণ তোমরা যে ক্লাসটি করেছো, ক্লাসটি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করা হয়েছে ন্যাচারাল লার্নিং প্রোগ্রামের পক্ষ থেকে। আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লাগে নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবে। আর এরকম ক্লাস রেগুলার পাওয়ার জন্য নিশ্চয়ই মনে করে নোটিফিকেশন বেলটা অন করে দিবে। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যদি তুমি প্রথমবার থেকে থাকো। আর এই ধরনের ক্লাস যদি তোমরা কেউ ফিজিক্যালি করতে চাও তাহলে তোমরা ন্যাচারাল লার্নিং প্রোগ্রাম এসে ফিজিক্যালি ক্লাসগুলো করতে পারো। ন্যাচারাল লার্নিং প্রোগ্রামের লোকেশন হচ্ছে দক্ষিণ পতেঙ্গা বিজয়নগর 24 নম্বর ওয়ার্ড, বিজয়নগর রুট নাম্বার 2, কাঁচা বাজার মোড়, কবি মার্কেট, দ্বিতীয় তলা। আর ন্যাচারাল লার্নিং প্রোগ্রাম বেসিক্যালি ইন্টার এবং এসএসসি স্টুডেন্টদের জন্য স্পেশালাইজ ব্যাচ রান করে থাকে। প্রত্যেকটা ব্যাচের প্রত্যেকটা সেকশনে কিন্তু আলাদা আলাদা ব্যাচ রয়েছে, আর ইংলিশের জন্য স্পেশালাইজ কিন্তু ব্যাচ রয়েছে। আর তোমাদের যদি কারো ক্লাস করার ইচ্ছে থাকে নিশ্চয়ই এখানে এসে অ্যাডমিশন করে নেবে। আর ফর দ্য অ্যাডমিশন ন্যাচারাল লার্নিং প্রোগ্রামের ফেসবুক পেজে লিংক ডেসক্রিপশনে তথ্য জানতে। চিলড্রেন আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।